আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানী বারিধারা থেকে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি গ্রেফতার, পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, আজ আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। এবং শেখ হাসিনা, ইনু মেনন সহ 28 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা। আসামি করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানী বারিধারা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় দীপুমণিকে গ্রেফতার করা হয়। এর আগে দীপুমণি, তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি 3 মেয়াদে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এদিকে একই থানায় হত্যা মামলায় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সাথে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত 493টি উপজেলা ও 60 জেলা পরিষদের চেয়ারম্যান এবং 323টি পৌরসভার মেয়রকেও অপসারণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর ক এবং 32-এর ক প্রয়োগ করে 12 সিটি কর্পোরেশন, 323 পৌরসভার মেয়র, 493 উপজেলা চেয়ারম্যান ও 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো। শূন্য ঘোষিত এসব সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদে এসব পদে এরই মধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত বেঞ্চ এ রুল দেন। আদেশে আগামী 4 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিশতির রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামরিক শাসক এরশাদের পতনের পর 1991 থেকে 2008 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হয়। ওই 4টি নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্যতাও পায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের এক রায়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়। আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। ওই সংশোধনীর মাধ্যমে পরিবর্তন আনা হয় সংবিধানের কিছু মৌলিক কাঠামোতেও। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। রিটের প্রাথমিক শুনানি শেষে 8 সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটের চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করছেন আইনজীবীরা। পঞ্চদশ সংশোধনী বিভিন্নভাবে অসাংবিধানিক, এটা সংবিধানের বিভিন্ন ধারার সাথে পরিপন্থী, সংবিধানের মূল কাঠামোর সাথে পরিপন্থী। এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরো অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে, এবং এটা জনগণের যে সুপ্রিমেসি, জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে, সেটাকে গুরুতরভাবে খর্ব করে। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে, যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। অ্যাটর্নি জেনারেল বলছেন, ওই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার পথে পরিচালিত হয় রাষ্ট্র। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কয়েকটি বিষয়ে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়। সংশোধনীতে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের 90 দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 5 জন বিশিষ্ট নাগরিক রিট করেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 17 বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 সালে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ রাখা হয়। এর আগে খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে এনবিআরে আবেদন করেন। রাজধানী মিরপুরের শিক্ষার্থী আলভি হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ 28 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। এতে আরও অজ্ঞাতনামা 500 জনকে আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কার্যালয়ে এ অভিযোগ করা হয়। আলভির পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদউদ্দিন এ অভিযোগ করেন। শেখ হাসিনার পতনের পর এ নিয়ে তার বিরুদ্ধে এখন পর্যন্ত 16টি মামলা হলো, যার মধ্যে 15 মামলাতেই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে দুদক চেয়ারম্যানের কাছে বিগত সরকারের প্রভাবশালী 65 জন নেতার তালিকা ও অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তাদের দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে যাদের নাম রয়েছে তারা হলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এছাড়াও জুনাইদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নফেল, খালেদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক খান, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমেদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনুর নামও রয়েছে। 40-এর উপরে সম্ভবত সংখ্যাটা। একটা তালিকা আমাদের পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে গতকালকে। সেখানে সাবেক কয়েকজন প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়দের নাম আছে। তো বিষয়টি এখনো যাচাই বাছাই চলছে। অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়তো তার ভিত্তিতে পরবর্তীতে দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন তো আসলে যে কার্যক্রমগুলি করছে আপনারা হয়তো দেখে থাকবেন, গত 1 বছর থেকে তো অনেক গতি এসেছে, এটা আপনাদের স্বীকার করতেই হবে। রংপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী, এমপি সহ 300-ও বেশি জনকে আসামি করা হয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত অটোচালক মানিকের মা নূরজাহান বেগম বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 119 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রামে পুলিশের গুলিতে শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিমের মা জোসনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে 108 জনকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ছাড়াও 61 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। স্বৈরশাসনের পতনের পর বিজয়ের উচ্ছ্বাস নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার প্রাঙ্গণে জড়ো হন। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংগত করি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আঘাত সৃষ্টি করার চেষ্টা করছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে কোনো দেশ আশ্রয় দিলে বাংলাদেশের মানুষ তা ভালোভাবে নেবে না। ফাঁসিবাদ গেছে, আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুর করবে। বাংলাদেশের মানুষের যে শত্রু, তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে যে কোনো সংস্কারের উদ্যোগকে বিএনপি স্বাগত জানাবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্নার্ড স্পানিয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। এছাড়া গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। একটা গর্তের মধ্যে যে দেশটা পড়েছে, এখান থেকে বের করার জন্য তাদের সমর্থন কোন কোন জায়গায় দিলে ভালো হয়, এগুলো আলোচনা হয়েছে। নির্বাচন ব্যতীত গণতন্ত্র ফিরে আসার কোনো সুযোগ নেই, তো স্বাভাবিকভাবে সেটাতে আলোচনা হয়েছে। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। আন্দোলনে নিরীহ অসংখ্য ছাত্র জনতাকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা মহানগর বিএনপি। রাজধানী আদাবরে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিছিল সমাবেশ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিত আওয়াল ও সংগঠনের আহ্বায়ক সাইফুল আলম নীরব এ দাবি জানান। তারা বলেন, ছাত্র সমাজের গণ আন্দোলনের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানালেন নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি জানান, কোটা বিরোধী আন্দোলনে নিহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তদন্ত দল। এদিকে গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে স্বজনরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 5 মাসের ছিলাম, সেই সময় থেকে আমার বাবা নিখোঁজ। আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। আমি ছোটবেলা থেকে আমার বাবার শুধু পিকচার আর ভিডিওতে দেখে আমি বড় হয়েছি। এই আমার বড় ছেলে সানি হাওলাদার বিগত 13 সালের 10 জানুয়ারি পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায় র্যাব পরিচয় দিয়ে।
র্যাব 10-এ এসে আমি খবর নেই, তারা অস্বীকার করে এবং আমাকে এই পর্যন্ত বলে যদি আর আপনি এইখানে আসেন ঠিক আছে তাহলে আপনার ছেলে এবং আপনার সহ গুম করা হবে। আমার আম্মু আর আমার বোনকে গুম করে নিয়ে গেছিল শ্যামলী কাউন্টার থেকে। আমার বোনকে, ছোট বোন যিনি ক্লাস 6 ছিল, ওনাকে একদিন পর ওই আয়নাগর থেকে ফেরত দিয়েছে। সে মৃত হিসাবে যদি ঘোষণা করা হয় সেই সনদটা আমরা চাই, আর কিভাবে সে মারা গেল সেই তথ্যটা আমরা বিচার চাই। গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখাও করেছেন তারা, তাদের আশ্বস্ত করেছেন তিনি। তবে এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন উপদেষ্টা। ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা তদন্তের বিষয়ে আলোচনা হয়। আগামী সপ্তাহে তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে বলেও জানান তিনি। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইস্যু থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন এর মতো আসার কথা যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে, হয়তো নেক্সট উইক আসতে পারে। তদন্ত শেষ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক সরকারের আমলের মতো উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প দেশে আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, কিছু মেগা প্রকল্পে একাধিকবার সংশোধন ও ব্যয় বাড়ানো হয়েছে, যাচাই বাছাইয়ে তা বের করা হবে। আগারগাঁওয়ের এনইসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, মূল্যস্ফীতি এখন অনেক বেশি, তাই সব খাতেই খরচ কমাতে হবে। শারফুল আলমের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা কমিশনে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, ১.৫ দশকে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশৃঙ্খলা রয়েছে। প্রতিটি প্রকল্পে যাচাই বাছাই করার নির্দেশ দেন এবং প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানোর সমালোচনা করেন তিনি। বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4বার 5বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে। কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। নতুন করে যেসব প্রকল্প নেওয়া হবে সেগুলো একনিকে যাওয়ার আগেই ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখার জন্য পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের নির্দেশনা দেন পরিকল্পনা উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল করা একটা বড় বিষয় এবং মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, সেখানে সরকারি ব্যয় সংকোচন কি করে করা যায় এবং ব্যয় সংকোচন করতে গেলে উন্নয়ন ব্যয়টাই সবচেয়ে নমনীয়, যেটা দিয়ে যাতে করে সরকার বেশি ঘাটতি বাজেট না হয় এবং মূল্যস্ফীতি, কাজে এটা হলো সমগ্র অর্থনীতির ব্যবস্থাপনায় উন্নয়ন ব্যয়ের একটা বড় ভূমিকা আছে। দক্ষ মানব সম্পদ না থাকলে অবকাঠামো উন্নয়ন কঙ্কালের মতো হয় জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, কর্মসংস্থান বাড়িয়ে দেশের অর্থনীতি সচল করতে হবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না, আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় 5 কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। 5 কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
নানা অনিয়ম ও বেনামে ঋণ দেওয়ার অভিযোগে ইসলামী ব্যাংকের 5 ডিএমডি সহ 8 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া এর 8 কর্মকর্তা এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এরা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক JQM হাবিবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আকিজউদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতা উদ্দিন, রেজাউল করিম ও ডক্টর আব্দুল্লাহ আল মামুন, প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা তাহের আহমেদ চৌধুরী ও IBTR এর প্রিন্সিপাল নজরুল ইসলাম। পার্টেক্স খেলার খবর। অবকাঠামো দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB ঘুরে দেখলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সঙ্গে ছিলেন দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকা তামিম ইকবাল। কাঠামোগত প্রয়োজনীয় উন্নয়নের জন্য BCBকে তাগাদা দেন উপদেষ্টা। এদিকে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত বলে জানান CEO। পরাগারমানের রিপোর্ট। রাজনৈতিক পালাবদলে স্থবির হয়ে থাকা মিরপুরের হোম অব ক্রিকেটে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে। তামিম ইকবালকে নিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শেরেবাংলা স্টেডিয়ামে পা রাখেন আজ। ঘুরে দেখেন BCB প্রেসিডেন্ট বক্স, ড্রেসিং রুম, মাঠ ও প্রেস বক্স। অনুশীলনরত নারী ক্রিকেটারদের সাথে দেখা হয় তার। অবকাঠামোগত বিভিন্ন ব্যাপারে উন্নয়নের জন্য BCBকে তাগিদ দেন ক্রীড়া উপদেষ্টা। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়, এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব। মাত্র 2 মাস পরই বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর নিরাপত্তার ঝুঁকি থাকার অজুহাতে স্বাগতিকতা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে BCBর CEO জানান বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। এই বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা ICC বা এই পর্যায়ের সমাধানযোগ্য না, এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে। যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন। এদিকে বর্ষিয়ান ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার জালাল ইউনুস BCBর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়েই BCBর পরিচালনা পর্ষদে ভাঙন শুরু হলো। পরাগারমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানী বারিধারা থেকে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি গ্রেফতার, পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। আজ আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। এবং শেখ হাসিনা, ইনু মেনন সহ 28 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা। আসামি করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।